চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। খোঁজ নিতে হাসপাতালে 3 বাহিনীর প্রধান। সুস্থতা কামনা জামায়াত আমিরের। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আসছেন আজ। একসঙ্গে 2 ভোট দিতে সময় লাগবে 3 থেকে 3.5 মিনিট। কেন্দ্র বাড়ানোর সুযোগ নেই জানালেন ইসি সানাউল্লাহ। গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিতের আশ্বাস। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। 6 লাশ পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। আন্দোলনে স্থবির শিক্ষাঙ্গন। মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এখনো চলমান প্রাথমিকের। ক্ষুব্ধ অভিভাবকরা। শাস্তির হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। উত্তরায় টাকা দিলেই মেলে সেবা। দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রের। জড়িত কর্মকর্তা কর্মচারীরাও প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শাহজিন। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটা জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চীন ও যুক্তরাজ্যের চিকিৎসকরা আসছেন বুধবার। এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যান 3 বাহিনীর প্রধান। হাসপাতালে বেগম জিয়ার খোঁজ নেওয়ার পর তার সুস্থতা কামনা করলেন জামায়াত আমির। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর নেওয়া হয় সিসিইউতে। সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা 12টার দিকে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের উপর, জানান ডাক্তার জাহিদ। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। এদিন রাতে 3 বাহিনীর প্রধানরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন। রাত 9টার পর একে একে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আসেন এভারকেয়ার হাসপাতালে। বেগম জিয়ার চিকিৎসায় বুধবার সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে চিকিৎসকদের আলাদা 2টি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে আসবে বলে ডাক্তার জাহিদের বরাতে গণমাধ্যমে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। রাত 10টার পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন এবং জাতির খেদমতে বাকি জিন্দেগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কঠিন সময়ে বিএনপি নেত্রীর সুস্থতার জন্য জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দল ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশি বিদেশিদের শুভকামনা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলেও জানান তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। একজন ভোটার সংসদ ভোট ও গণভোট একসঙ্গে দিতে গড়ে 3 থেকে 3.5 মিনিট সময় পাবেন। তবে ভোট কেন্দ্র বাড়ানোর উপায় নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বিগত ১.৫ দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর উত্তরণ ঘটাতে সকালের দায়িত্ব নিতে হবে। দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই। এ সময় ইসি সচিব আক্তার হোসেন বলেন, গণভোটের 4টি প্রশ্নে আংশিক একমত বা দ্বিমত জানানোর সুযোগ নেই। হ্যাঁ বা না ভোট দিতে হবে। একটা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো 3টাতে আমি সম্পূর্ণ একমত বা 2টাতে একমত, একটাতে আধা আধি আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে আবার সিদ্ধান্ত নিতে হবে হতে হ্যাঁ অথবা না। যেহেতু 2টো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে। একটা ভোটার অন অ্যান অ্যাভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান অ্যাভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1-এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনালে। এর আগে গত 23 নভেম্বরে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো ও 7 জনকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার গ্রেফতার 9 আসামিকে। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল মামলার রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তাকে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের হাজিরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা সদস্যরা মোতায়েন রয়েছেন, একই সঙ্গে বিজিবি, পুলিশ সদস্য এবং র্যাব সদস্যরা কিন্তু ট্রাইব্যুনালের গেটে রয়েছেন এবং সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও এর মধ্যে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন। এই মামলায় মোট আসামি 17 জন, এর মধ্যে 7 জন পলাতক রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং তার শেখ হাসিনার যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তারা কিন্তু পলাতক রয়েছেন। অর্থাৎ 17 জনের মধ্যে 7 জন আসামি পলাতক রয়েছেন, 10 জন আসামি আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আজকে এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে এবং একই সঙ্গে সেনা কর্মকর্তাদের আইনজীবীদের তরফ থেকে একটি আবেদন রয়েছে, অর্থাৎ ভার্চুয়ালি যেন তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার ব্যবস্থা থাকা হয়, সেই আবেদনটি শুনানি হবে আজকে। একটু একজন আইনজীবী আমাদের রয়েছেন, সেনা সদস্যদের যে প্যানেল রয়েছে, আইনজীবী প্যানেল, স্যার আপনিও আসতে পারেন, রয়েছেন। আপনাদের যে আবেদনটা ভার্চুয়ালি, গতদিনও আমরা একই প্রশ্ন করেছিলাম যে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদনটা আপনারা কেন করছেন, এই সুবিধাটা কেন চাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা তো এটা গত ডেটে দিইনি, আমরা দিয়েছি তার আগের ডেটে। তো আমরা আগের ডেটে দেওয়ার পরে আমরা ওই দিন রাষ্ট্রপক্ষ আমাদের অপশন দিয়েছিলেন, উই টুক দ্য অপশন যে আমরা আজকে এটা হিয়ারিং করব। সো আজকে হলো আমাদের এই মামলাটার পার্টিকুলারলি ওই পিটিশনটা, যে পিটিশনটা আমরা সাবমিট করছি ওইটার হিয়ারিং হলো আজকে। আর যেই গ্রাউন্ডগুলো আপনি জানতে চাচ্ছেন এটা অবশ্যই আপনারা জানবেন, বিকজ যেহেতু পিটিশনটা হিয়ারিং হয়নি, তো পিটিশন হিয়ারিংয়ের পূর্বে এটা এই গ্রাউন্ডগুলো ডিসক্লোজ করা এখানে ঠিক হবে না। এখানে কোর্টে একটা ডিসকাশন হবে, তো আমরা আশা করি পরবর্তীতে আপনাকে এটা বলতে পারবো। হ্যাঁ, তবে একটা অবশ্যই আমরা যে ভার্চুয়াল যেই অ্যাপিয়ারেন্সে যে পিটিশনটা দিয়েছি অ্যাজ পার লই আমরা দিয়েছি, যেখানে ট্রাইব্যুনালের বিজ্ঞ ট্রাইব্যুনালের সেই জুরিসডিকশনটা আছে এটা কনসিডার করার। আপনি কি এটার সাথে কিছু অ্যাড করবেন আবেদনের বিষয় শুনানি? আবেদনের বিষয়ে শুধু একটা কথা বলবো যে আনএভয়েডেবল যে রিজন, সার্কামস্টেন্সিয়ালস কিছু ব্যাপার আছে, যদি ট্রাইব্যুনাল মনে করে দিস আর দ্য সার্কামস্টেন্স টু কনসিডার দ্য ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স,
আমরা ওইটাই চাই। আজকে চার্জ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে, রাষ্ট্রপক্ষ বলছে তারা প্রস্তুত, আপনারাও কি প্রস্তুত? আমাদের প্রথম পিটিশনটা যেটা ভার্চুয়াল পিটিশন হিয়ারিং হবে, তারপর একটা ডিসচার্জ পিটিশন আছে, ওইটা হিয়ারিং হবে, তারপরে চার্জের পালা। শুনছিলেন সেনা কর্মকর্তাদের যে আইনজীবী প্যানেল রয়েছেন, সেই প্যানেলের দুজন আইনজীবী বলছিলেন আজকে এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে, একই সঙ্গে ভার্চুয়ালি হাজিরাত দেওয়ার সুযোগ চেয়ে আসামি পক্ষের যে আবেদন সেটির শুনানি হবে এবং একই সঙ্গে এই মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে একটি আবেদন তারা দিয়েছেন সেটিরও শুনানি হবে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচিতে হযবরল শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের জিম্মি করে বারবার আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। কমিশন না হওয়ায় এই খাতের অস্থিরতা কাটছে না জানিয়ে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভয়াবহ ঘাটতিতে পড়বে বলে আশঙ্কা শিক্ষা গবেষকদের। আর সরকারি চাকরিবিধি লঙ্ঘনকারীদের সতর্ক করে মন্ত্রণালয় বলছে পরীক্ষা সহ শিক্ষা কার্যক্রমে বাধাদানকারীরা শাস্তির মুখোমুখি হবেন। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। তবে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের মুখে দেশের অনেক বিদ্যালয়েই পরীক্ষা হয়নি। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন। কোনো কোনো বিদ্যালয়ে অভিভাবকরাই পরিদর্শকের দায়িত্ব পালন করে পরীক্ষা চালিয়ে নিয়েছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চান বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে, বেতন চান 9ম গ্রেডে। 4 দফা দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সোম ও মঙ্গলবারের কর্মবিরতিতে ষষ্ঠ থেকে 9ম শ্রেণীর 2 দিনের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে। প্রায় শিক্ষকরা প্রায় 30-35 বছর একই পদে চাকরি করার পরে অবসরে যায় কোনো পদোন্নতি ছাড়াই। আমাদের সমপর্যায়ে যারা ছিল সকলে অনেক আগেই 9ম গ্রেডে চলে গেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। অভিভাবকরা বলছেন বারবার আন্দোলনে জিম্মি শিক্ষার্থীরা। প্রাইমারির কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন, কখনো কলেজ টিচারদের আন্দোলন, একের পর এক আন্দোলনের ভিতর দিয়ে আমাদের বাচ্চাদের সময় অতিবাহিত হচ্ছে। তারা যদি কোনো প্রয়োজন হয় তারা সরকারের সাথে বসে ডিসকাস করে তারা আলাপ আলোচনায় আমাদের তার দাবি দেওয়া বাস্তবায়ন করবে, কিন্তু শ্রেণীকক্ষ বন্ধ রেখে তালা ঝুলে ছাত্রদেরকে জিম্মি করে এভাবে আন্দোলন সমীচীন না। শিক্ষা গবেষকরা বলছেন কোভিড, জুলাই গণঅভ্যুত্থান সহ বেশ কয়েক বছর ধরেই নানা কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ফলে শিক্ষার্থীরা ভয়াবহ শিখন ঘাটতিতে। এই অবস্থায় এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে উঠবে। কোভিডের সময় যে বাচ্চাটা ক্লাস 2তে বা 1-এ ভর্তি হয়েছিল, সে কিন্তু একটা গ্যাপ নিয়ে আজকে ক্লাস 5-এ বা 6-এ আসছে। এরপরে যদি আরও গ্যাপটা যদি বাড়তেই থাকে তাহলে সে কি নিয়ে ক্লাস 8 পাস করবে বা এসএসসি পাস করবে? শিক্ষাবিদরা বলছেন শিক্ষা সংস্কারে কোনো কমিশন না হয় এই খাতের অস্থিরতা কাটছে না। আমাদের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার কিন্তু আপাদমস্ত সংস্কার দরকার। এক ধরনের যে জগাখিচুড়ি অবস্থা হয়ে আছে আমাদের, এই সব কিছু নিয়ে একটা শিক্ষা কমিশন দরকার। শিক্ষা কমিশনের একটা উইং হয়তো এই কাজটা করবে, এটাই হলো সমাধানের পথ। পরীক্ষায় বাধা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যেই পরীক্ষা বর্জনকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা, রাজস্ব লক্ষ্যমাত্রা 55,000 কোটি টাকা নির্ধারণ, IMF এর ঋণের শর্ত পূরণে সরকারের উদ্যোগ, ব্যবসা বাণিজ্য নতুন চাপে পড়ার শঙ্কা। উত্তরা পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই করা হচ্ছে পাসপোর্ট। প্রতিদিন প্রায় 250 থেকে 300 পাসপোর্টের কাজ করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে দালাল চক্র। অভিযোগ আছে এই অবৈধ টাকার ভাগ পান কয়েকজন কর্মকর্তা কর্মচারীও। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান কার্যালয়ের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না। দালালরা টাকা অনুযায়ী আপনার এই যে কোর্টটা অফিসে পাঠায়, আপনার খালি ফাইলটা নিয়ে চলে আসেন, ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। এটা পাসপোর্ট অফিস করে।
উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে টাকা দিলেই মেলে পাসপোর্ট, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রেরও। অভিযোগ আছে, নিজ জেলা লিখে আবেদন নাকচ করে দেওয়ার পরেও অসংখ্য পাসপোর্টের কাজ হয় এখানে। বিভিন্ন জেলার বাসিন্দা হয়েও টাকার বিনিময়ে এখান থেকেই পাসপোর্ট করছেন অনেকে। উত্তরা পাসপোর্ট অফিস ঘিরে গড়ে ওঠা অর্ধশতাধিক স্টেশনারি ও কম্পিউটার দোকানের বেশিরভাগই দালালদের। সেবাগ্রহীতা সেজে সেখানে ঢুকলেই মেলে অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির সত্যতা। কি কি ডকুমেন্টস আনা লাগবে? আপনার খালি ফাইলটা নিয়ে চলে আসেন। পরবর্তীতে ক্যামেরা সহ গেলে বদলে যায় চিত্র। দোকান বন্ধ করে এদিক সেদিক পালিয়ে যায় দোকানদার ও দালালরা। তো সবাই বন্ধ করতেছে, তাই করতেছি। এনআইডি কার্ড লাগে, বিদ্যুৎ বিলের কাগজ লাগে, আর ম্যারেজ সার্টিফিকেট লাগে। এগুলো ছিল না আমার, আমি বললাম যে না 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 না, তো আপনি আমাকে ভিডিও দেখাইতে পারলে আমি বলতেছি। অনুসন্ধানে দেখা যায় মাস শেষে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় চক্রের সদস্যরা। চক্রটিতে রয়েছে পাসপোর্ট অফিসের নাইট গার্ড বাবু ও আরেক কর্মচারী বশির। তাদের মাধ্যমে টাকা পান উচ্চমান সহকারী রনি সরকার ও রেকর্ড কিপার সুবীর সরকার। এরপর সেই টাকা ভাগাভাগি হয়ে যায় উপপরিচালক পর্যন্ত। ওয়াইডি নাম্বারটা আছে, ওই নাম্বারটা মোবাইল থেকে স্ক্যান করে বা নাম্বারটা লিখে অফিসে পাঠিয়ে দেয়। দালালরা টাকার অনুযায়ী আপনার এই যে কোডটা অফিসে পাঠায়, ওই এভিডেন্স অনুযায়ী কাজটা তারা করে দেয়। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না, অনেককে হয়রানি করে। এটা পাসপোর্ট অফিস করে। বাবুকে এবং বসিরকে ওয়াইডি পাঠায় দেয়, তখন সেই ওয়াইডি দিয়ে তারা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা আমার চ্যানেলের মাধ্যমে আসছে, তুমি এটা কাজ করে দাও। তখন তারা ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলেই খেপে যান উপপরিচালক নুরুল হুদা। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না, ঠিক আছে? বাসার বাবু কেউ নাই এখানে। যে অভিযোগ বলছেন, এই অভিযোগ যদি সত্য হয় সেটা আপনি প্রমাণ করেন। আমি মাল বাড়ি ম্যানেজ করতে বলে নিউজ আটকানো যাবে কিনা। এই বক্তব্য নেওয়ার পর প্রতিবেদকের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে আসে মেসেজ, যেখানে টাকার বিনিময়ে রিপোর্ট বন্ধের প্রস্তাব দেওয়া হয়। অনিয়মের বিষয়ে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে বক্তব্য জানতে গিয়ে দেখা গেল আরেক বিপত্তি। সাংবাদিক প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। মহাপরিচালকের দপ্তরে যাওয়ার আগে রেখে দেওয়া হয় ক্যামেরা, মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। অথচ এখানেও রয়েছে দালালের আধিপত্য। না না, ঢাকার থেকে করা হলো। এলাকায় একজন লোক আইছে 50,000 টাকা দিয়েছে, ডুপ্লিকেট আইডি কার্ড বানাইছে, সব করছে। প্রায় এক সপ্তাহ ঘোরানোর পর মহাপরিচালকের অনুমতিতে কথা বলেন প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক শিহাবুদ্দিন। একেবারেই জিরো টলারেন্স। এই ধরনের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অধিদপ্তর হতে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা না হয়। ইতিপূর্বে এই ধরনের অভিযোগ পাওয়ার কারণে 3 জনের চাকরিচ্যুত করা হয়েছে। অনিয়ম এবং দুর্নীতি ছাড়াও উত্তরা পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আছে রোহিঙ্গা পাচারের মতো গুরুতর অভিযোগ, যার মাধ্যমে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এবং কাদের মাধ্যমে তৈরি হচ্ছে রোহিঙ্গা পাসপোর্ট? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মধ্যে রাজশাহী বিভাগে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। 18 বছরের আগে 67% মেয়ের বিয়ে হচ্ছে। এতে কম বয়সে মা হওয়ায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। অন্যদিকে বিবাহিত মহিলাদের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা সহিংসতার শিকার সবচেয়ে বেশি। তালাক এবং বহু বিবাহের হারও এই বিভাগে বেড়েছে। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। কিন্তু কারোর সাথে যোগাযোগ করেনি। রাজশাহী পুঠিয়ার স্কুল ছাত্রী সামিহার জন্ম নিবন্ধন সূত্রে বয়স 16 বছর। পারিবারিকভাবে সম্মত না হওয়ায় বন্ধুর সঙ্গে অন্যত্র গিয়ে বিয়ে করেন। গত 26 অক্টোবর থেকে সে নিখোঁজ হওয়ায় থানায় মামলা করে পরিবার। পরে ভিডিও বার্তার মাধ্যমে পরিবার জানতে পারে মেয়ের বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে আগস্টের 19 তারিখে। এই যে বিয়ের সব ডকুমেন্ট। সর্বোচ্চ গাফলতি আমার জেলা এসপির প্রথম যিনি ছিলেন ফারজানা ইয়াসমিন, উনি, দ্বিতীয়ত হলো শুভ সার্কেল। এদের গাফলতির জন্য আমার মেয়েটা আজকেও পর্যন্ত আমি পাই নাই। ওর তো 15 বছর চলছে, 16 বছরে পড়বে। আমি আমার মেয়েকে চাই, সে যাই হোক, বিয়ে করুক, যাই করুক, তারা আমার মেয়েকে দিয়ে যাক, পরবর্তীতে আমরা সেটা দেখব। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীতে পরিবারের অমতে অল্প বয়সে বিয়ের সংখ্যা বেড়েছে।
এদিকে সারা দেশের জনসংখ্যা নিয়ে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চলতি মাসের জরিপেও এমন তথ্য প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী রাজশাহী বিভাগে বেড়েছে বাল্যবিবাহ। 18 বছরের আগে 67% মেয়ের বিয়ে হচ্ছে। শহরে 50 এবং গ্রামে এ হার 56%। এর মধ্যে 15 বছরের আগে বিয়ের পিঁড়িতে বসছেন 13% শিশু। হ্যাঁ, ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? বাচ্চা হয়ে গেছে অল্প বয়সে। এখনকার বাবা মাকে বিয়ে দেওয়া লাগে? আমি চাইছিলাম ম্যাট্রিক পাস করার পর বিয়ে সেরে দিতাম, এখন তো দিতাম না। জরিপের তথ্য বলছে এ বিভাগে কম বয়সে মা হচ্ছেন সবচেয়ে বেশি মেয়ে। অল্প বয়সে গর্ভধারণ, শিশু ও মাতৃস্বাস্থ্যের জটিলতা এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বিবাহিত মহিলাদের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা সহিংসতার শিকার, সবচেয়ে বেশি তালাক এবং বহু বিবাহের হারও বেড়েছে। শিক্ষার অভাব, অর্থনৈতিক চাপ, দারিদ্রতা, বাবা মার উদাসীনতা এবং সামাজিক রীতিনীতিকে এসবের জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। নারী নির্যাতনের মূল কারণই হলো বাল্যবিবাহ এবং বহুবিবাহ। বাল্যবিবাহের কারণে নারী নির্যাতনের শিকার হয়। যতই জেন্ডার প্রশিক্ষণ দেই আর নারী পুরুষ সমান অধিকারের কথা বলি, কোন মূল বিষয়টা হলো সোশ্যাল ইনজাস্টিস বা সামাজিক যে অসাম্যতা, সামাজিক যে মানে নির্যাতন, সেগুলো প্রতিরোধ করতে আমরা পারছি না। প্রশাসন বলছে বাল্যবিবাহ কমানোর জন্য আইনি পদক্ষেপ নেওয়া সহ সচেতনতামূলক নানা কার্যক্রম চলছে। শর্ট মেজার্স হিসাবে আমরা যে কাজগুলো করি সেটা হলো আমরা যখন উঠান বৈঠক করি, আমরা যখন কমিউনিটি পুলিশিংয়ের কাজ করি, আমরা যখন কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, তখন আমরা সেই কথাগুলি বলি। বিশেষ করে সমাজে যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, তাদেরকে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করি। আইন অনুযায়ী বিয়ের জন্য পুরুষের ন্যূনতম 21 এবং নারীর 18 বছর হওয়া বাধ্যতামূলক। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীতে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে একের পর এক বহুতল ভবন নির্মাণের কাজ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, RDA ও ফায়ার সার্ভিস বলছে, বহুতল ভবন নির্মাণে প্ল্যান পাস, নকশা অনুমোদন, ছাড়পত্র বাধ্যতামূলক হলেও তা মানছেন না অনেক ডেভেলপার কোম্পানি ও বাড়ির মালিক। এ কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। তবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ভবন মালিকদের বিরুদ্ধে মামলা ও বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হচ্ছে বলে জানায় RDA। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এক বিল্ডিংয়ের উপর হেলে আছে আরেক বিল্ডিং। অনুমোদন ছাড়া সাহেববাজারের SS টাওয়ার 12 তলা পর্যন্ত করায় মামলা সংক্রান্ত জটিলতায় 10 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ RDA এর তথ্য মতে রাজশাহী শহরে বহুতল ভবনের সংখ্যা 3 শতাধিক। 2008 সালে RDA এর সবশেষ জরিপে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ছিল 58টি। ভবন মালিকরা প্ল্যান পাস, নকশা অনুমোদন, সিটি কর্পোরেশনের উচ্চতা বিষয়ক অনাপত্তিপত্র নিয়েই তারা বিল্ডিং নির্মাণ করছেন। তবে এসব কাগজপত্র দেখাতে পারেননি বিল্ডিং মালিকদের অনেকেই। কেউ আবার কথা বলতে রাজি হননি। অফিস টাইমে আসে মালিকের সাথে কথা বলে। আমাদের অফিস টাইম কোনটা? এখন 12টা একটা দিকে আসেন। ছাড়পত্র লাগে, এগুলো আপনাদের কোনটার আছে আর কোনটার না, এটা আমরা একটু দেখতে চাই। এগুলো বিষয়ে তো আমি নতুন জয়েন করছি, এগুলো আমার কাছে নাই। সবশেষ ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে নগরবাসীর মনে। তারা বলছেন, নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা বহুতল ভবনগুলো বাড়াচ্ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। ভূমিকম্প যখন হয়েছিল তখন খুবই ভয় লাগছিল যে পড়ে যায় নাকি। ভয় তো সবসময় একটা কাজ করে, যে কখন কি হয় না হয়, এটা সবাই জানে, তারপরে থাকে। নিয়ম নীতি কোনো বালাই নেই, ইচ্ছে মতন তৈরি করে রাখছে। তো এটা তো আসলে একটা ঝুঁকিপূর্ণ বিষয়টা, কখন ভাঙা পড়ে মাথার উপরে। ফায়ার সার্ভিস বলছে, বহুতল ভবন নির্মাণ করতে ছাড়পত্র ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার বিধান থাকলেও তা মানছেন না বেশিরভাগ ভবন মালিক ও ডেভেলপার কোম্পানি। বর্তমানে যেভাবে ভূমিকম্প হচ্ছে, প্রত্যেক মানুষ ছাড়পত্র গ্রহণ করে ছাড়পত্রের যে শর্ত মোতাবেক ভবন তৈরি করা উচিত। আর RDA বলছে, নিয়ম বহির্ভূতভাবে যারা ভবন নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইমারত পরিদর্শকদের আমরা নোটিশ দিচ্ছি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি, বিশেষ কোনো ক্ষেত্রে আমরা ভেঙেও দিয়ে আসছি বর্ধিত অংশগুলো। RDA কর্তৃপক্ষের তথ্য মতে অনুমোদন না নেয়ায় 261 জন ভবন মালিকের শোকজ ও মামলা দায়ের করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় এর মধ্যে বেশ কয়েকটি ভবন ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত। সমঝোতা ছাড়াই শেষ হলো উইটকফ কুশনারের সঙ্গে বৈঠক। জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। আদায়ে পিছিয়ে থাকলেও এনবিআর এর রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ৫৫,০০০ কোটি টাকা বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইএমএফ এর ঋণের শর্ত পূরণ করতে সরকারের এই উদ্যোগ ব্যবসা বাণিজ্যে নতুন চাপ তৈরি করবে বলে দাবি উদ্যোক্তাদের। যদিও মধ্যম আয়ের ফাঁদ আর ঋণ নির্ভরতা ঠেকাতে রাজস্ব আদায় সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। তাই সংস্কারের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। MS আরেফিনের রিপোর্ট। দেশের উন্নয়ন ও সরকার পরিচালনার ব্যয়ের যোগান দিতে জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, পরিস্থিতি বিবেচনায় অর্থ বছরের মাঝামাঝিতে তা কমাতে হয়েছে প্রতিবারই। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। প্রথমবারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত আইএমএফ মিশন বাংলাদেশ সফরকালে রাজস্ব আহরণ নিয়ে তাদের পর্যবেক্ষণ জানালে ভাবতে শুরু করে সরকার। পরে গেল নভেম্বরে 2 বিশেষ সভা শেষে বাড়ানো হয় ৫৫,০০০ কোটি টাকা। এতে আগের চেয়ে এনবিআর এর লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় 11%। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে 17,০০০ কোটি টাকার বেশি। তথ্য বলছে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় লক্ষ্যমাত্রা 14,০০০ কোটি, ভ্যাটে 20,350 কোটি আর আয়করে বাড়ানো হয়েছে 20,000 কোটি টাকা। রাজস্ব যে বাড়াবেন আপনি, সেটা বাড়াবার ক্ষেত্রে আপনার চিন্তা কি? আপনি কি ব্যবসায়ীদের উপর থেকে এটা আদায় করবেন, না আপনার অন্যান্য খাতে বা অন্যান্য দিকে আপনার ট্যাক্সের পরিধি বাড়াবেন? হ্যাঁ, গুড গভর্নেন্স ছাড়া কিন্তু আপনি ট্যাক্সের পরিধি বাড়াবেন এবং সেটার চাপ আপনার ব্যবসায়ীদের উপরে, শিল্পের উপরে প্রভাব পড়বে, সেটা কিন্তু আপনার আমাদের জন্য সেটা সহনীয় হবে না। প্রতিকূল অর্থনৈতিক বাস্তবতায় তাই নতুন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতিবিদরা। একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, একটা ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা মিডল ইনকাম ট্র্যাপের দিকে পড়ে যেতে পারি। সুতরাং সেদিক থেকে আমাদেরকে অবশ্যই অভ্যন্তরীণ আমাদের সঞ্চয় বাড়াতে হবে। এনবিআর এর উপরে এই চাপটা থাকলে তাদেরও এখন যেসব সংস্কার কর্মসূচি বা ডিজিটালাইজেশন করার চেষ্টা করা হচ্ছেন, সেগুলোকে কাজে লাগিয়ে এটা কিভাবে করা যায় সেজন্য তারা চিন্তা ভাবনা করতে পারবেন। গেল অর্থ বছরে 2 দফায় কমিয়েও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর। স্বার্থ এটা আমাদের। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে দ্রুত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এই অঞ্চলের 41টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন ঘোষণা করা হলেও গৃহস্থালির কাজে ব্যবহারের কথা বলে অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে সেচ দিচ্ছেন কৃষক। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অভিযোগ, একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না পল্লী বিদ্যুৎ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আলতাফ হোসাইনের রিপোর্ট। আধুনিক যন্ত্রে মাপা হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। দিন দিন বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকায় ক্রমাগত নিচে নেমে যাচ্ছে পানি। এমন পরিস্থিতিতে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে সেচের জন্য ভূগর্ভস্থ পানি তোলা এবং নতুন পাম্প বসানো নিষিদ্ধ করেছে সরকার। তবুও বিধিনিষেধ অমান্য করে খোলা মাঠে অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে সেচ দিচ্ছেন কৃষক। যখন আমাদের ধানে যখন পানি না পাচ্ছে, পানি একটা পানির জন্য ধানটা মরে যাবে, ওই তখন আমরা পাইপের দ্বারা পানি ছিটাই পানিটা দিই। পানির সংকটটা তলে বসছে, তলে বসার কারণে জমি জায়গা আবাদ করতে পারছে না। ওয়াটার লেভেলটা ডিক্লাইন হয়ে গেছে এবং সেটার রেট প্রায় বছরে বরেন্দ্র অঞ্চলে, হাই বরেন্দ্র অঞ্চলে 1.5 থেকে 2 ফিট পর্যন্ত ওয়াটার লেভেল নিচে নেমে গেছে এবং এটা ভবিষ্যতের জন্য একটা হুমকির শামিল। অনুমতি ছাড়াই মিনি পাম্প দিয়ে বাণিজ্যিক সেচ কাজের ফলে একদিকে ভূগর্ভস্থ পানির সংকট বাড়ছে, অন্যদিকে বৈধ গভীর নলকূপ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বরেন্দ্র কর্তৃপক্ষ বলছে পল্লী বিদ্যুৎকে বারবার জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেই। এটার জন্য খাওয়ার পানির সংকট হবে। এখন কিন্তু কোনো হ্যান্ড টিউবওয়েলে আর পানি উঠে না, তাহলে আসলে সার্বিকভাবে সবাই ইফেক্টেড হবে। বরেন্দ্র কর্তৃপক্ষ এখন পর্যন্ত 24% পানি তুলি আর 76% অন্য লোকেরা তোলে, অন্য সংস্থা প্রাইভেট তারা তোলে, ব্যক্তিগত পর্যায়ে তোলে। এইটাকে কিন্তু ঠেকানোর কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, নিয়ম অনুযায়ী কেউ ব্যক্তিগতভাবে লাইনের আবেদন করলে লাইন দিতে বাধ্য তারা, তবে সেচ কাজে সেই লাইন ব্যবহার করা অপরাধ। একজন গ্রাহক আবেদন করে তখন তো আমাদের নীতিমালা অনুযায়ী সেটা যদি কভার করে তাহলে তো আমরা দিতে বাধ্য। এখন পরবর্তীতে সে যদি অন্য কাজে ব্যবহার করে আইন বহির্ভূতভাবে,
সেটা তো এখন আমরা বুঝতে পারবো না। রাজশাহীর 9টি উপজেলায় 2500-এরও বেশি গভীর নলকূপের মাধ্যমে সেচ ব্যবস্থা চালু রেখেছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু এর বাইরে গৃহস্থালী দেখিয়ে বসানো মিনি পাম্প কত সংখ্যক জমিতে সেচ দিচ্ছে তার সঠিক তথ্য নেই কারো কাছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। পানি কমে গেলেও বেড়েছে নদী ভাঙন। গত কয়েক সপ্তাহে মহানন্দার গর্ভে বিলীন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বেশ কিছু ফসলি জমি ও বসতবাড়ি। এলাকাবাসী বলছেন, গত কয়েক বছর ধরে ভাঙন প্রক্রিয়া চলমান থাকলেও এবছর তীব্রতা বেড়েছে। ভাঙন আতঙ্কে দিন পার করছেন অন্তত 9টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, মহানন্দা নদীর ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, হুমকিতে পাশের ফসলি জমি ও বসতবাড়ি। বর্ষা শেষে নদীর পানি কমে গেলেও হঠাৎ ভাঙন শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা অনুপনগর ও হারমা এলাকায়। পদ্মা নদীর সংযোগস্থলে মহানন্দার দুই পাড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, গত কয়েক বছর ধরে মহানন্দা নদীর ভাঙন দেখা দেয় ওই এলাকার 3.5 কিলোমিটার অংশে। বিলীন হয়ে গেছে ভাঙন রোধে ডাম্পিং করা জিও ব্যাগ। এবছর ভাঙন তীব্র আকার ধারণ করার আশঙ্কায় দিন পার করছেন স্থানীয় অন্তত 9টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। যেটুকু আছে সেটুকু মনে করে আবার নদীর পাশে ভাঙতে চলেছে। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। এবছরে অনেক জমি ভেঙে চলে গেছে। যাদের হয়তো 1 বিঘা আছে তারা তো আপনার ওই জমিটুক চলে গেছে। ওই জমিটুক যদি না থাকে তাহলে তারা কি খাবে? সরকারের মাধ্যমে আহ্বান জানাচ্ছি আমাদের এই নদীটা বাঁধার ব্যবস্থা করার জন্য। পানি উন্নয়ন বোর্ড বলছে, মহানন্দা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মহানন্দা নদীতে এটার পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি জমা দিয়েছি। এটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রক্রিয়াধীন রয়েছে। এটা আলটিমেটলি একনেকে অনুমোদন হলে পরে তখন এই এলাকার লোকজন মহানন্দাতে যে ভাঙন আছে সেই ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। ভারত থেকে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে প্রায় 96 কিলোমিটার দীর্ঘ পথ প্রবাহিত হয়ে মহানন্দা নদী অনুপনগর হারমা এলাকায় পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কোনোভাবেই সার সিন্ডিকেট রোধ করতে পারছে না নওগাঁর প্রশাসন। ডিলারদের হাত বদলে চলে যাচ্ছে কালোবাজারে। জেলায় সার সংকট দেখিয়ে বস্তা প্রতি 500 থেকে 600 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে চাষিদের। তাদের অভিযোগ, কৃষি বিভাগের অসাধু কর্মকর্তার সহযোগিতায় চলছে সার সিন্ডিকেটের কারবার। আর কৃষি বিভাগ বলছে, অসাধু কারবারিদের বিরুদ্ধে অভিযান চলছে। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। ধান কেটে তোলার পর আলু ও সরিষা চাষের মৌসুম চলছে বরেন্দ্র জনপদে। জমি প্রস্তুত করে অনেকে বিপাকে পড়েছেন সার নিয়ে। চাষিরা সার কিনতে ডিলারদের কাছে যাচ্ছেন, কিন্তু দেখানো হচ্ছে সরবরাহ ঘাটতি। আর এতেই বস্তাপ্রতি 500 থেকে 600 টাকা বেড়ে গেছে সারের দাম। কৃষকদের কাছে সার সংকট দেখানো হলেও রাতের আধারে চড়া দরে মিলছে এসব সার। সম্প্রতি নওগাঁর মান্দায় 60 বস্তা সার কালোবাজারে বিক্রির সময় আটক করে সেনাবাহিনী। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের সঙ্গে ডিলারদের গোপন সমঝোতায় সারের অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার সিন্ডিকেট তৈরি করা হয়েছে। সরকারি রেট 1000 টাকা, যেখানে আমরা 1600 টাকা দিয়ে কিনি, 1650 দিয়ে কিনছি। খরচ এখন 1750 টাকা দিয়ে কিনা রয়েছে বাইরে থেকে, আর ডিলারের কাছে গেলে 1050 টাকা, কিন্তু সার নেই। 26 বিঘা আমরা লাগাতাম আলু প্রতি বছরই, কিন্তু এই বছর সারের দাম বেশি হিসাবে আলু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কালোবাজারে সার বিক্রি করা অসাধু ব্যবসায়ীদের তালিকা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আর কৃষি বিভাগের কেউ জড়িত থাকলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি কর্মকর্তার। এক উপজেলা থেকে আরেক উপজেলায় বাইরে সার যাওয়ার কোনো আইনগত বিধান নেই, সেজন্য সারগুলো জব্দ করা হয়েছে। আর যে ডিলারের সম্পর্কে অভিযোগ এসেছে সেই ডিলারের ওখানে আমরা প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেব। আমরা আসলে চড়া দরে বিক্রি হওয়ার অভিযোগ আসলে পাচ্ছি না। যদি আমরা পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সারের মধ্যে সংকট নেই, কারণ যা বরাদ্দ ছিল আমরা সব সারই ঠিক মতো উঠতে আসছে এবং সব পর্যায়ে চলে যাচ্ছে। সারের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগ জেলার বিএডিসি ও বিসিআইসি ডিলারদের বিরুদ্ধেও। এদিকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যবসায়ী নেতার। একজন কৃষকে বললো যে তোর সারের দরকার নাই, 2 বস্তা কি 1 বস্তা নিয়ে আসলে তোকে আমি 100 কি 200 টাকা দিব। এরকম চিটার বাটপার আছে, যার জন্যই আজকে এটা এই বিশৃঙ্খলা হচ্ছে। নওগাঁয় কৃষক পর্যায়ে সার সরবরাহের জন্য বিএডিসির 207 এবং বিসিআইসির
127 জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। জেলায় চলতি মৌসুমে 65,000 হেক্টর জমিতে সরিষা, 31,000 হেক্টর জমিতে আলু পেঁয়াজ চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এজন্য ব্যবসায়ীরা সরকারের ঘর থেকে নভেম্বরে সার উত্তোলন করেছে 43,800 মেট্রিক টন। নওগাঁর জলছত্র মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে দ্রুত পরাজিত হবে ইউরোপ, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে। এমন হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনারের সঙ্গে 5 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন পুতিন। যদিও ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। তিনি এও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে বাধা দিচ্ছে ইউরোপের দেশগুলো। যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে তবে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যাবে। এটি ইউক্রেন নয়। ইউক্রেনের ক্ষেত্রে আমরা সতর্ক ও নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করি। এটি আধুনিক অর্থে পূর্ণমাত্রার যুদ্ধ নয়। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ বেছে নেয় তবে পরিস্থিতি খুব দ্রুত এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে আলোচনার জন্য কাউকেই আর খুঁজে পাওয়া যাবে না। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আলোচনার গতি ও যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা তাকে আশাবাদী করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক শহর পুরো দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জাতিসংঘের 2026 সালের মূল বাজেট থেকে $577 মিলিয়ন কমানোর প্রস্তাব দিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। 18% চাকরি কাটছাঁটের কথাও জানান তিনি। আর্থিক টানাপোড়েন মোকাবেলায় কার্যকারিতা বাড়ানো ও ব্যয় কমানোর পথ খুঁজছে জাতিসংঘ। গুতেরেস জানান, শুধু 2024 সালের পাওনা হিসেবেই বকেয়া দাঁড়িয়েছে $760 মিলিয়ন, যার মধ্যে 709 মিলিয়ন এখনও পাওনা হয়নি। 2025 সালের জন্য নির্ধারিত আরও $877 মিলিয়ন মেলেনি। এতে মোট বকেয়া এখন প্রায় $1.58 বিলিয়ন। বিশ্বকাপের দল গোছানোর কাজ সেরে ফেলেছেন লিটন দাস। তবে বিপিএলে অসাধারণ পারফরম্যান্সের দরজা খুলতে পারে বাকিদের জন্য। প্রথম বাংলাদেশি হিসেবে 5 সিরিজ জয়ের রেকর্ড করার পর এমনটাই জানালেন এই উইকেট কিপার ব্যাটার। এদিনই এক পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ ম্যাচ জেতার মাইল ফলক গড়ে তার দল। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কমেছে দূরত্ব। এখন প্রত্যাশা চোট মুক্ত থেকে বিশ্বকাপে দারুণ কিছু করা। সাব্বির মিথুনের রিপোর্ট। লিটন দাসই বাংলাদেশ টি-20 দলটাকে এক সুতোয় বেঁধে নিজেকে নিয়ে গেলেন সফলতম অধিনায়কের আসনে। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে 5 সিরিজ জয়, 1 বছরে সর্বোচ্চ টি-20 ম্যাচ জেতার রেকর্ডটাও তারই দখলে। 1.5 বছরে মানিয়ে নিয়েছেন বেশ। বিশ্বকাপের আগে নিজের স্কোয়াডটাও চূড়ান্ত করে ফেললেন। যদিও বিপিএলে অসাধারণ কিছু করলে সুযোগ মিলবে বাকিদেরও। যখন আমি হ্যান্ডওভার করেছিলাম, আমার দায়িত্ব এসেছিল, আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয়
টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। বাট কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে, সেটা অবশ্যই সিলেক্টরদের চোখে পড়বে, এবং সিলেক্টররা যদি তাকে এইভাবেই চিন্তা ভাবনা করে, ডিফারেন্ট কিছু হতেও পারে। সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন এলকেডি। সিরিজ শেষে সে দ্বন্দ্ব মিটেছে ঠিকই, উড়িয়ে দিলেন অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। একমাত্র আক্ষেপ নিজের পারফরমেন্স। এটা একটা বিশাল রোল, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না, এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না। ইনফ্যাক্ট আমিও করবো না। প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। সো ওই জায়গা থেকে বলবো যে না, কখনো এই জিনিস হবে না। হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায়, বোথ সাইডেই আমাদের হয়েছে। বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না, এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি, এবং এটা ভালো একটা সলিউশনে এসেছি আমরা। জাতীয় দলের পাট চুকিয়ে বিপিএল এর ব্যস্ততায় জড়াবেন ক্রিকেটাররা। অধিনায়কের একটাই আবদার, ইনজুরি মুক্ত থাকে যেন তারই স্কোয়াডের সদস্যরা। অন্তত 10 ম্যাচ বাংলাদেশকে এই টি-20 ফরম্যাটের নেতৃত্ব দিয়ে লিটন কুমার দাসের সাকসেস পাওয়ার রেট সব থেকে বেশি। লিটন কুমার দাস এই দলটাকে বছর খানেকের কিছু বেশি সময় ধরে চিনে। সে জানে কোন পজিশনে কোন ক্রিকেটারকে নিয়ে তার বিশ্বকাপের যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চতে পরীক্ষাগুলো তিনি সামলাতে পারবেন। লিটন কুমার দাস ওই একটাই প্রত্যাশা করছেন, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো একটা সাফল্য এনে দিতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। লা লিগার খবর। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়েছে তারা। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়েছিল বার্সার। তবুও মাত্র 1 পয়েন্ট এগিয়ে থাকায় অ্যাটলেটিকোর বিপক্ষে বেশ সতর্ক হয়ে মাঠে নামে কাতালানরা। কিন্তু 19 মিনিটে গোল হজম করে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। যদিও ক্যাম্প নুতে ম্যাচে ফিরতে সময় নেয়নি হ্যান্সি ফ্লিকের দল। 26 মিনিটে দলকে সমতায় ফেরান রাফিনিয়া। 65 মিনিটে লিড এনে দেন দানি অলমো। সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় অ্যাটলেটিকো, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেয় কাতালানরা। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ফেরান তোরেসের গোলে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসা নিতে পারছেন বেগম খালেদা জিয়া। ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বিলি এভার কেয়ারে সন্ধ্যায় আসবেন চীনা বিশেষজ্ঞ দল। হাসপাতালে 3 বাহিনীর প্রধান। একসঙ্গে 2 ভোট দিতে লাগবে 3 থেকে 3.5 মিনিট, বাড়বে না কেন্দ্র, জানালেন ইসি সানাউল্লাহ। স্বচ্ছ নির্বাচনে গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিতের আশ্বাস। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ রজিতা আপনাকে। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।